ইয়েস ম্যাম, এখন হচ্ছে। আচ্ছা, এখন ডিপ লার্নিং আসলে যদি তোমাদেরকে স্লাইড ধরে পড়ানো শুরু করি তোমরা আসলে কিছুই বুঝবা না, যেহেতু তোমরা একদম বেসিক বা বিগিনারে আছো। তোমাদের যেভাবে মেশিন লার্নিং পড়াই দিচ্ছিলাম ওইভাবে আজকে চেষ্টা করবো ডিপ লার্নিং এর কনসেপ্টটা দিয়ে দেওয়ার, আর সাথে হচ্ছে আরএনএন এর কনসেপ্টটাও দিয়ে দিব। আরেকটা ক্লাস নিবো আমরা ছোট, কারণ একদিন আসলে এত কিছু বলাটা টাফ, তোমাদের জন্য নেওয়াটা টাফ। তো ওই ক্লাসে আমরা হচ্ছে এলএসটিএম টা দেখবো, প্লাস হচ্ছে এলএসটিএম এর কোড দেখবো, যে আমরা টাইম সিরিজের জন্য কিভাবে আসলে কোড করবো। তো আজকে আমরা জাস্ট ডিপ লার্নিং এর বেসিক কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, আর আরএনএন এর কনসেপ্টটা বোঝার চেষ্টা করব, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। আচ্ছা, তাহলে ডেটা সায়েন্সের একটা সাব ফিল্ড হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটা সাব ফিল্ড হচ্ছে মেশিন লার্নিং। মেশিন লার্নিং এর আবার একটা অ্যাডভান্স ফিল্ড বলা যায় হচ্ছে ডিপ লার্নিং কে। ঠিক আছে, সো ডিপ লার্নিং এর কনসেপ্টটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট। তো নিউরাল নেটওয়ার্কটা কি? আমরা এইচএসসি তে সবাই নিউরন পড়ে আসছিলাম না? ব্রেইনের সবচেয়ে আমাদের ব্রেইনের হচ্ছে সেল নিউরন। নিউরন সেল দিয়ে আমাদের ব্রেইন গঠিত। আমি বায়োলজিতে অনেক খারাপ, সো আমার এত মনে নাই বায়োলজি জিনিসটা কি। তো নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক, এই যে নিউরনের যে কনসেপ্টটা, নিউরনের কনসেপ্টটাকে মিমিক করে কাজ করে। নিউরনের কিছু ইয়া ছিল, ডেনড্রাইট ছিল, অ্যাক্সন ছিল, কি কি যেন ছিল। তো ওই কনসেপ্টটাকে এটা আসলে মিমিক করে কাজ করে। তো আজকে আমরা দেখবো যে আসলে নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে, নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা কিভাবে আসছে। আমরা তো মেশিন লার্নিং সম্পর্কে টুকটাক অলরেডি জানি, কারণ তোমাদের বেশ কিছু কোর্স গেছে ডেটা সায়েন্স নিয়ে, এবং প্রত্যেকটা কোর্সে মেশিন লার্নিং এর কনসেপ্ট দেওয়া হয়েছে। আমি নিজেও তোমাদেরকে একবার দেওয়ার চেষ্টা করছি। ওই যে আমি তোমাদের একটা এক্সাম্পল দিছিলাম, যে একটা ছোট বাচ্চা যদি যখন হাঁটা শিখে, তো ওর সামনে যদি একটা গর্ত আসে তখন সে কিভাবে এটাকে ডিল করবে, এবং কিভাবে সে আসলে তার এক্সপিরিয়েন্স থেকে থেকে লার্ন করে। তো মেশিনের ক্ষেত্রে সেই এক্সপিরিয়েন্সটা কি হয়, ডেটা হয়। আর ডেটার ইনপুট আউটপুট গুলাকে ম্যাপিং এর মাধ্যমে মেশিন কি করে, মেশিন আসলে লার্ন করে যে কিভাবে আহ পরবর্তীতে প্রেডিকশনটা করা যায়। তো এই কনসেপ্টটাকে বলা হইতেছে মেশিন লার্নিং এর কনসেপ্ট। এখন যদি ডিপ লার্নিং এর কথা বলি, যেমন মনে করো সাপোজ এখানে কিছু ব্লু ডট আছে। ঠিক আছে, এখানে কিছু ব্লু সার্কেলস আছে, আর এখানে কিছু রেড সার্কেল আছে। শেপ রেড, কিছু রেড শেপস আছে, কিছু ব্লু শেপ আছে। এখন আমি চাচ্ছি একটা লাইন টানতে, যে লাইনটা কি করবে, এই রেড শেপ গুলাকে আলাদা করে দিবে, ব্লু শেপ গুলাকে আলাদা করে দিবে। হ্যাঁ, তো আমাদের হিউম্যানের জন্য আসলে লাইন টানাটা খুব বেশি একটা কঠিন কিছু না, আমরা আমাদের অ্যাজাম্পশন দিয়ে শেপ গুলাকে আসলে আলাদা করে একটা লাইন টেনে দিতে পারি। সো আমি চাইতেছি আমার একটা মেশিন তৈরি করতে, যে আসলে এই লাইনটা তৈরি করবে। বা আরেকটু যদি ভালো করে এক্সাম্পল দিই, সাপোজ এখানে একটা মানুষ দাঁড়ায় আছে। ঠিক আছে, আর এখানে একটা কেক আছে। এখন আমি যদি বলি যে এই মানুষটা হচ্ছে এই কেকটাকে গ্র্যাব করবে, তাহলে সে আসলে হেঁটে গিয়ে কেকটাকে নিয়ে আসবে। এখন আমি যদি একটা রোবটের কথা চিন্তা করি, তাহলে রোবটের জন্য কি করা লাগবে, আমাকে ইনস্ট্রাকশন লেখা লাগবে। এখন ইনস্ট্রাকশন লিখলে রোবটটা আহ ওকে ফাইন্ড আউট করতে হবে যে ও আসলে কোন দিকে যাবে। আমি যদি ধরি এটা একটা ইন্টেলিজেন্ট রোবট, এখানে এআই ইন্টিগ্রেটার, তাহলে কি হবে, রোবটটা দেখো বারবার কি করবে, রোবটটা মনে করো এই পজিশন থেকে এদিকে আগাবে। আগে আসে কি করবে, দেখবে যে কেক থেকে তার ডিস্টেন্সটা কতটুকু, ক্যালকুলেট করবো। তারপর মনে করো সে এদিকে গেল, এদিকে গিয়ে কি করলো, সে আবার ডিস্টেন্সটা ক্যালকুলেট করলো এই পর্যন্ত। তাহলে কি হলো, ডিস্টেন্সটা বেড়ে গেল। তাহলে ডিস্টেন্সটা বেড়ে গেল, তার মানে কি তখন রোবটটা আসলে ওই মুহূর্তে রোবটের মধ্যে যে মেশিনটা ট্রেন করা আছে সেই মেশিনটা রিয়ালাইজ কি করবে, যে আসলে আমার ইরোর বাড়তেছে, লস বাড়তেছে, আমাকে লস বা ইরোরটা মিনিমাইজ করতে হবে। আমি যদি এই ডিরেকশনে যাই তাহলে কি হচ্ছে, আমার লসটা মিনিমাইজ হচ্ছে। আমি এই ডিরেকশনে গেলেও আমার লস মিনিমাইজ হচ্ছে, কিন্তু আমি যদি এই ডিরেকশনে যাই তাহলে আমার লস বাড়তেছে। আবার এই ডিরেকশনে গেলেও কি আমার লস বাড়তেছে। তাহলে এই যে বারবার সে আগাচ্ছে, তার ডিস্টেন্সটা ক্যালকুলেট করতেছে, ক্যালকুলেট করে করে সে কি করতেছে, সে আসলে তার ওয়েটা প্রেডিক্ট করতেছে যে কোন ওয়েতে গেলে সে কেকটা গ্র্যাব করতে পারবে। তো এই যে একটা লার্নিং প্রসেস, বারবার আহ শিখে শিখিয়া করতেছে, এটাই বেসিক্যালি মেশিন লার্নিং এর একটা কনসেপ্ট। আরেকটু অ্যাডভান্স লেভেলে গেলে এটা ডিপ লার্নিং এর কনসেপ্ট। তো ডিপ লার্নিং এর কনসেপ্টটা কিভাবে হয় সেটা আমরা এখন দেখবো।
ইরেজ করে কেন? আচ্ছা, ওকে। সো এখানে আমি খুব ইজিলি একটা লাইন টেনে ফেলতে পারবো, বা মেশিনকে যদি, মেশিনও হয়তো বা ইয়া করতে পারবে, কিন্তু মেশিন আসলে লাইনটা কিভাবে ফাইন্ড আউট করবে সেই জিনিসটা আমরা দেখি। সাপোজ আমার কাছে এমন একটা স্পেস আছে, সেই স্পেসে ডট গুলা এভাবে আছে। এখানে একটা ব্ল্যাক ডট আছে, এখানে একটা ব্ল্যাক ডট আছে, এখানে একটা ব্ল্যাক ডট আছে, দেন এখানে আছে হচ্ছে তোমার একটা ব্লু ডট, এখানে একটা ব্লু ডট, আর এখানে একটা ব্লু ডট। কালার গুলো কি বোঝা যাচ্ছে? কালার গুলো বোঝা যাচ্ছে? ম্যাম আপনার ড্রয়িং তো দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে না? না ম্যাম। জুম কর, জুম করলে দেখতে পারবি। আচ্ছা ম্যাম, এখানে হচ্ছে যে আপনি লেফট সাইডে আছেন, অনেকে রাইট সাইডে আছে, তো কেউ যদি এরকম বাম পাশে স্ক্রোল করে তখন আপনার ড্রয়িংটা দেখতে পারবে। তাহলে স্ক্রোল করে আসো যেখানে আমি আছি, দেখো আমার ড্রয়িং কোথায় আছে। মেজাবিন পাইছো? না ম্যাম। কে কে ড্রয়িং দেখতে পাচ্ছ না আমার? সবাই জুম আউট করো, দেন ম্যামের ড্রয়িংটা আশা করি দেখতে পারবো। না, আমার হোয়াইট বোর্ড চলে গেল। এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, সো মনে করো, আচ্ছা রেড আর ব্লু দিয়ে দেখাই তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমার এখানে একটা ব্লু ডট, ব্লু শেপ আছে, এখানে একটা ব্লু শেপ আছে, এখানে একটা ব্লু শেপ আছে, হ্যাঁ। আর এখানে রেড শেপ, এখানে রেড শেপ, আর এখানে হচ্ছে আমার রেড শেপ আছে। এখন ফার্স্টে মনে করো তোমার মেশিন এই বরাবর একটা লাইন টানলো, তাহলে এখানে রং প্রেডিকশন কয়টা বলো? মেশিন যদি এই বরাবর একটা লাইন প্রেডিক্ট করে দুইটা ডিফারেন্ট ক্লাসকে আলাদা করার জন্য, তাহলে এখানে রং প্রেডিকশন কয়টা হয়েছে? সবগুলাই তো রং, একটাও তো সার্কেলের উপর দিয়ে যায় নাই লাইন। সার্কেল উপর দিনা তুমি দুইটা ক্লাসকে আলাদা করতেছো, ম্যাম ঠিক আছে। আলাদা হয় নাই, সেপারেট করা হয় না। ম্যাম একটা রং প্রেডিকশন, মানে দুইটা আর কি। হ্যাঁ, দুইটা রং প্রেডিকশন, গুড। এই দেখো, আমি যদি এটাকে রেড ক্লাস চিন্তা করি আর এটাকে গ্রিন ক্লাস, ওকে কি করতে হবে? ওকে ব্লু গুলাকে আলাদা করতে হবে, রেড গুলাকে আলাদা করতে হবে, তাই না? এখন এখানে বলতেছে এটাকে ব্লু ক্লাস, এটাকে বলতেছে রেড ক্লাস। দেখো মেজরিটি ব্লু আর রেড পাশে গেছে, কিন্তু এই যে একটা রং প্রেডিকশন আর এই যে একটা রং প্রেডিকশন হয়ে গেছে, তাহলে ইরর কি আসছে? ইরর 2 আসছে, তাই না? ভাই স্মার্ট পেনের আমার আর দরকার নাই। তাইলে হচ্ছে ইরর আসছে দুইটা, তাই না? এটা কি বুঝছি ইরর কেন দুইটা আসছে? জি ম্যাম। আচ্ছা আচ্ছা, ম্যাম, এখানে যদি বাকিগুলা এরর ধরি তাহলে তো হয়, ধরেন ওই দুইটা হচ্ছে কারেক্ট, আর বাকি হুম। যে চারটা আছে ওই দুইটা চারটা তুমি এরর। তুমি কি মেজরিটি এররের দিকে যাবা? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমার কাজ কি ইরর মিনিমাইজ করা, তাই না? জি। তাইলে এখানে দুইটা ইরর। এখন ও একটু ঘুরাইলো, কি হইলো? ইয়াগুলো কই চলে গেল?
তখন সে কি করলো, সে হচ্ছে লাইনটা আরেকটু ঘুরাই দিল, লাইনটা আরেকটু ঘুরে হচ্ছে এরকম করলো। এবার দেখো ইরর কি হলো, ইরর 0 হয়ে গেল না? তাহলে এইভাবে কি করবে, প্রতিবার ইরর ক্যালকুলেট করে করে সে মেশিন আসলে কি করবে, ক্লাস দুটাকে সেপারেট করার ট্রাই করবে। হ্যাঁ, এখন মনে করো এটা তো খুব ইজি ডেটা ছিল যেটা লিনিয়ারলি হচ্ছে তোমার করা যায়। এখন আমার কাছে এমন একটা প্যাটার্ন আসলো, মনে করো যে এইখানে সব হচ্ছে আমার ব্লু ডট গুলো আসলো, আর এই জায়গায় হচ্ছে আমার রেড ডট গুলো আসলো। এবার তো ডেটাটাকে কি লিনিয়ারলি সেপারেট করা যাবে? সেপারেট করা যাবে না, তার মানে কি এটা আরো কমপ্লেক্স প্যাটার্ন চলে আসলো, তাই না? এখন চিন্তা করে দেখো তুমি, যদি আমি এই ডেটার মধ্যে এভাবে একটা লাইন টানি, এটা কিছুটা কাজ করবে, বাট পুরোপুরি ক্লাসটাকে সেপারেট করতে পারবে না। আবার যদি এইভাবে একটা লাইন টানি, তাইলেও কি হবে, কিছুটা কাজ করবে, বাট পুরোপুরি এখানে কিছু ইরর থাকবে, আর এই লাইনটার জন্য এখানে কিছু ইরর থাকবে, তাই না? এখন আমি দুইটা ডিফারেন্ট চিন্তা করি। এখন মনে করো আমার ডেটাটার প্যাটার্নটা হচ্ছে এরকম, তাইলে একটা আমি গ্রাফ বের করলাম হচ্ছে এভাবে, বাট এখানে আমার দুইটা এরর আছে। আবার সেম ডেটাটার মধ্যে আমি আরেকটা গ্রাফ চিন্তা করলাম, আরেকটা প্লট চিন্তা করলাম, এটা আমি আরেকবার রাখি। এভাবে আমি আরেকটা গ্রাফ চিন্তা করলাম, ঠিক আছে? এখন এখানেও কিছু এরর আছে, এখানেও কিছু এরর আছে, বাট দুইটাকে যদি সামহাও আমি মার্জ করতে পারি, মানে এখান থেকে আমি যদি কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারি, এখান থেকে আমি যদি কিছু ইনফরমেশন নিয়ে আসতে পারি, এরপর আমি যদি হচ্ছে গ্রাফটা ড্র করি, তাহলে কি আমি আসলে যেই কাজটা করতে চাচ্ছিলাম, যে তোমার নন লিনিয়ার ডেটাকে সেপারেট করা, ওই কাজটা কিন্তু আমি এখানে করতে পারবো, রাইট? এখন নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা কি, নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এর কনসেপ্টটা কি? ডিপ লার্নিং এর কনসেপ্টটা হচ্ছে, সাপোজ এই যে লাইনের, এটা তো আসলে লিনিয়ার রিগ্রেশনের লিনিয়ার, সরি, এটা একটা লজিস্টিক রিগ্রেশনের কনসেপ্ট, তাই না? তোমরা কি লজিস্টিক রিগ্রেশন পড়ছো? তোমরা কি লজিস্টিক রিগ্রেশন পড়ছো? না ম্যাম। মেজাবিন, লজিস্টিক রিগ্রেশন পড়ছো? ম্যাম আমাদের স্ট্যাটিস্টিকে কিছুটা দেখাইছিল। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি চিন্তা করলাম যে আমি এই ফাংশনটাকে ইউজ করব, এই ফাংশন থেকে আমি যে ওয়েট গুলাকে পাচ্ছি সেই ওয়েট গুলাকে ইউজ করব, এই ফাংশন থেকে আমি যে ওয়েট গুলাকে পাচ্ছি এই ওয়েট গুলাকে ইউজ করব, দুটাকে কম্বাইন করে দেন আমি প্রেডিক্ট করার চেষ্টা করব যে আমার লাইনটা আসলে কোথায় যাবে। হ্যাঁ, সেই কনসেপ্টটাকে এই যে তুমি কম্বাইন করলা, এরকম মাল্টিপল ফাংশনকে তুমি কম্বাইন করলা, এই কনসেপ্টটাকে কি বলতেছি আমরা, ডিপ লার্নিং এর কনসেপ্ট। মানে আগে তুমি মেশিন লার্নিং যেই একটা সিঙ্গেল প্লট দিয়ে কাজ করতেছিলা, এখন তুমি কি করতেছো, মাল্টিপল এই ধরনের প্লট বা এই ধরনের ফাংশনের কনসেপ্টকে তুমি একত্রিত করে ডিপ লার্নিং করতেছো। আইটু ডিটেলস, এটা হচ্ছে একদম বেসিক কনসেপ্ট। এবার আসলে দেখি নিউরন আসলে কিভাবে কাজ করে। মনে করো এখানে তোমার হচ্ছে এক্স আর ওয়াই এর ভ্যালু তুমি ইনপুট হিসেবে দিচ্ছ, ঠিক আছে? সাপোজ এখানে তুমি এই প্লটের জন্য এক্স এর ভ্যালুটা দিচ্ছ, মানে এই যে লাইনের যে ইকুয়েশনটা ওটার উপর বেস করে এখানে তুমি দিচ্ছ ওয়াই এর ভ্যালুটা। এই দুইটা মিলে কি করতেছে, ক্যালকুলেট করে একটা ভ্যালু বের করতেছে, ওই ভ্যালু দিয়ে তুমি আউটপুটটা প্রেডিক্ট করার ট্রাই করতেছো, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে আমার লাইন 1 এর জন্য, লাইন 1। সিমিলারলি এখানেও তুমি এক্স এর একটা ভ্যালু দিচ্ছ, এখানেও তুমি একটা ওয়াই এর ভ্যালু দিচ্ছ, এই দুটাকে তুমি কি করতেছো, এই দুটাকে তুমি
এখানে পাস করতেছো, এই লাইনটা ইউজ করে পাস করতেছো, দেন তুমি হচ্ছে একটা প্রেডিক্ট করতেছো। এখন তুমি যখন মার্জ করবা বা নেক্সট লেয়ারের ইয়ারটাকে প্রেডিক্ট করবা, তখন তুমি কি করবা, এই ইনফরমেশনটাকে ওইখানে পাঠিয়ে দিলা, এই ইনফরমেশনটাকে এখানে পাঠিয়ে দিলা, সিমিলারলি এটাকে ওইখানে পাঠিয়ে দিলা, আবার এটাকেও এখানে পাঠিয়ে দিলা। এই যে এই যে কনসেপ্টটা, এটা হচ্ছে বেসিক্যালি একটা সিঙ্গেল নিউরনের কনসেপ্ট। এবং তুমি যখন এইভাবে নিউরন টু নিউরন ডেটা গুলাকে পাস করবা, সামনের দিকে পাস করবা, তখন কি হবে, এটা নিউরাল নেটওয়ার্কের কনসেপ্ট হয়ে যাবে। আর ডিটেলস আমরা দেখবো নিউরাল নেটওয়ার্ক কিভাবে কাজ করে। সো চলো দেখি। এটা সবচেয়ে ভালো তো বোর্ডে লেখা পড়াইতে পারলে। সো মনে করো এই হইতেছে একটা নিউরাল নেটওয়ার্ক, কি থাকবে, ফার্স্টে থাকবে হচ্ছে একটা ইনপুট লেয়ার থাকবে। ইনপুট লেয়ার কেন থাকবে, ইনপুট লেয়ারে হচ্ছে আমরা আমাদের ইনপুট গুলাকে পাস করে দিব, ঠিক আছে। সাপোজ আচ্ছা, ইনপুট লেয়ার থাকবে, ইনপুট লেয়ারের পর কতগুলা হিডেন লেয়ার থাকবে। হিডেন লেয়ারটা কি, হিডেন লেয়ার গুলোর মধ্যে বেসিক্যালি যত কম্পিউটেশন আছে সব কম্পিউটেশন হবে। এগুলাকে কেন হিডেন লেয়ার বলতেছে, কারণ আসলে এই লেয়ার গুলোর মধ্যে কি ধরনের কম্পিউটেশন হয় এটা আসলে পুরোপুরি ভিজিবল না। যদি এখন রিসেন্ট অনেক অ্যালগরিদম আছে যে অ্যালগরিদমের মাধ্যমে এটা বের করা যায় যে কিভাবে আসলে ফিচার গুলা কম্পিউটেশন কিভাবে ক্যালকুলেশন করে করে আসলে প্রেডিকশনটা হচ্ছে। বাট এটা হচ্ছে একটা ব্ল্যাক বক্সের মতো, আমি ইনপুট দিচ্ছি বাট আমার ইনপুটের উপরে কি ধরনের ক্যালকুলেশন হইতেছে, ব্যাক প্রপাগেশন করে করে কিভাবে আসলে ওয়েট গুলাকে রিক্যালকুলেট করে করে বের করা হচ্ছে বা অ্যাকুরেসিটাকে বাড়ানো হচ্ছে, এই জিনিসটা ওভাবে ভিজুয়ালাইজ করা যায় না। তারপরে এই হিডেন লেয়ার গুলোর পরে কি হবে, হিডেন লেয়ার গুলোর পরে হচ্ছে একটা আমার আউটপুট লেয়ার হবে। বেসিক্যালি তোমার যদি 3টা ক্লাস থাকে, প্রত্যেকটা ক্লাসের জন্য একটা করে প্রবাবিলিটি দিয়ে দিবে, যেই ক্লাসটার প্রবাবিলিটি হাইয়েস্ট হবে ওই ক্লাসটাকে পিক করবে এবং ওই ক্লাসটাকে প্রেডিকশন হিসেবে দেখাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা বেসিক বেসিক একটা নিউরাল নেটওয়ার্কের আর্কিটেকচার। ফার্স্টে আমার একটা ইনপুট লেয়ার থাকবে, দেন কিছু হিডেন লেয়ার থাকবে, তারপর হচ্ছে তোমার আমার আউটপুট লেয়ার থাকবে। এখন এখানে কিছু টার্ম আছে যে টার্মগুলো তোমাকে বুঝতে হবে। একটা হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। এই অ্যাক্টিভেশন ফাংশনটা আসলে ঠিক করবে এই যে হিডেন লেয়ারে ক্যালকুলেশনটা হচ্ছে, এই হিডেন লেয়ারে কি ক্যালকুলেশনটা হবে বা কোন ধরনের ফাংশন ইউজ হবে, ওই জিনিসটা ঠিক করবে হচ্ছে অ্যাক্টিভেশন ফাংশন। আরেকটা হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন, ওটা দেখাবো। আরেকটা হচ্ছে ব্যাক প্রপাগেশন। এই দুটো জিনিস আমরা এখন দেখবো। আচ্ছা, মনে করো তোমার কাছে এখানে একটা ইমেজ আছে, ইমেজের মধ্যে কি অনেক পিক্সেল থাকে না, অনেক পিক্সেল ভ্যালু থাকে না, হ্যাঁ। এখন তুমি প্রত্যেকটা পিক্সেল ভ্যালুকে এই ইয়ার মাধ্যমে পাস করতেছো, এই ইনপুট লেয়ারের মধ্যে পাস করতেছো, হ্যাঁ। সো এই ইনপুট লেয়ার মনে করো এই হিডেন লেয়ারের সাথে কানেক্টেড, এইটা আবার কানেক্টেড হচ্ছে এই দুইটার সাথে, এইটা কানেক্টেড হচ্ছে এই দুইটার সাথে, এইটা কানেক্টেড হচ্ছে এই দুইটার সাথে। এখন এই পিক্সেলটা তুমি যখন পরবর্তী ইয়াতে পাঠাবা, পিক্সেল ভ্যালুটা যখন তুমি পরবর্তী লেয়ারে পাঠাবা, এই লেয়ারের মধ্যে কম্পিউটেশন কিছু ওয়েট জেনারেট হবে, হ্যাঁ। এবং ওই ওয়েট গুলার মাধ্যমে, সাপোজ এটা একটা বিড়ালের ছবি, এখন তুমি প্রেডিক্ট করবা যে এটা কি বিড়ালের ছবি না কুকুরের ছবি, বা তোমার দুইটা ক্লাস মনে করো, বিড়াল অথবা বিড়াল না। এখন এই ইমেজের মধ্যে যতগুলা পিক্সেল আছে সবগুলা পিক্সেল কিন্তু প্রেডিকশনে কাজ করবে না। যেই পিক্সেল গুলার মধ্যে বিড়ালের ফিচার গুলো আছে, বিড়ালের যে মনে করো হাত পায়ের ছবি বা মুখের ছবি আছে, শুধুমাত্র সেই পিক্সেল গুলো কিন্তু তোমার কাজে লাগবে। তাহলে তুমি যখন একটা ইনপুট লেয়ারের মাধ্যমে, এই ইনপুট লেয়ারটার মাধ্যমে এই বিড়ালের পিক্সেলের ভ্যালু গুলাকে পাঠাবা, এখানে কিছু ওয়েট জেনারেট হবে, তখন কি হবে, তখন হচ্ছে এই যে এই নিউরন গুলা, হ্যাঁ, এখানে কিছু নিউরন অ্যাক্টিভ হবে, কিছু নিউরন অ্যাক্টিভ হবে না। এটা ডিপেন্ড করবে ওই ক্যালকুলেশনের উপরে। ক্যালকুলেশন করে সাপোজ ওয়েট ক্যালকুলেট করার পরে এমন একটা ভ্যালু আসলো যে ভ্যালু গুলো অনেক বেশি কম আসলো, ওই নিউরন গুলোকে অ্যাক্টিভেট করলো না, আর যে নিউরন গুলোর কম্পিটিশন করে ভ্যালু অনেক হায়ার আসলো ওগুলোকে অ্যাক্টিভেট করলো, ঠিক আছে। এটা ডিপেন্ড করবে অ্যাক্টিভেশন ফাংশনের উপরে। তখন কি হবে, কিছু নিউরন অ্যাক্টিভেট হবে, কিছু নিউরন অ্যাক্টিভেট হবে না। তারপর কি হবে, এইটা আবার হচ্ছে নেক্সট লেয়ারে যাবে, নেক্সট লেয়ারে যে কি হবে, ফাইনালি তোমাকে এই যে 2-3টা ক্লাস, আমি যে এক্সাম্পলটা দিছি ওটার মধ্যে 2টা ক্লাস আছে, তো আমরা চলো 2টা ক্লাস নিয়ে আগে, না তোমরা কনফিউজ হয়ে যাবে। সো এরপর কি হবে, ও হইতেছে এটার জন্য একটা প্রবাবিলিটি দিল, মনে করো এটার প্রবাবিলিটি দিল হচ্ছে তোমার 0.001, আর এটার প্রবাবিলিটি দিল হচ্ছে 0.90, হ্যাঁ। তাইলে স্বাভাবিকভাবে এটার প্রবাবিলিটি বেশি,
তাহলে মডেল কি করে, মডেল হচ্ছে এটাকে প্রেডিক্ট করবে। তো এভাবে বেসিক্যালি হচ্ছে নিউরাল নেটওয়ার্ক কাজ করে। এখন প্রথমবার যখন এই যে ওয়েট গুলাকে ফরওয়ার্ড করা হচ্ছে, এই লেয়ার থেকে ওয়েটটা এই লেয়ারে যাচ্ছে, তারপরে এই লেয়ারে যাচ্ছে, এভাবে কি জিনিসটা ফরওয়ার্ড হইতেছে না, তাহলে এটাকে বলা হয় হচ্ছে ফরওয়ার্ড প্রপাগেশন। আমি যে আমার ইনফরমেশনটাকে ক্যালকুলেট করে করে ফরওয়ার্ডে পাঠাচ্ছি, এই কনসেপ্টটাকে কি বলে, ফরওয়ার্ড প্রপাগেশন। এখন প্রথমবার যখন একটা ফরওয়ার্ড প্রপাগেশন হয়, তাতেই যে আসলে বেস্ট প্রেডিকশনটা আসবে এমন না। ফরওয়ার্ড প্রপাগেশন হওয়ার পরে কি হয়, মডেল হচ্ছে লস ক্যালকুলেট করে, যে অ্যাকচুয়ালি যে কয়টা প্রেডিকশন করছে, কয়টা ভুল হয়েছে, কয়টা ঠিক হয়েছে, সেই লসের উপর বেস করে এটা কি করে, এটা আবার ইনিশিয়ালি ওয়েট জেনারেট করা শুরু করে। এই কনসেপ্টটাকে কি বলে, এটাকে বলে ব্যাক প্রপাগেশন। ফরওয়ার্ড প্রপাগেশনটা কি, ফরওয়ার্ড প্রপাগেশনটা হচ্ছে ওয়ান বাই ওয়ান, লেয়ার বাই লেয়ার ইনফরমেশনটাকে পাস করে দেওয়া কম্পিউটেশনের মাধ্যমে, যাতে একটা প্রবাবিলিটি বাইর হয়, যে প্রবাবিলিটি থেকে ক্লাস ভ্যালুটাকে প্রেডিক্ট করতে পারে। আর ব্যাক প্রপাগেশনটা কি, ব্যাক প্রপাগেশনটা হচ্ছে আমার ইররের উপর বেস করে আবার শুরু থেকে ওয়েট গুলাকে জেনারেট করে করে সামনের দিকে এসে আমার প্রেডিকশনটাকে আরো ভালো করা। তো এটাই হচ্ছে বেসিক্যালি নিউরাল নেটওয়ার্ক বা ডিপ লার্নিং এর কনসেপ্ট। তোমাদের কোনো কোয়েশ্চেন আছে? আমার কি ক্লাসটা আবার রিপিট করতে হবে অফলাইনে? না ম্যাম। ম্যাম, না ম্যাম, একটু একটু বুঝতে পারছি, ফরওয়ার্ড প্রপাগেশন সামনের দিকে যাচ্ছে সেজন্য। ম্যাম মানে আপনি আসলে বলছেন বুঝছে যে এতক্ষণ এগুলা, যা বুঝেছি। জি ম্যাম, বুঝছি। আমি অনেকগুলা ভিডিও দেখে অনেকগুলা কন্টেন্ট পড়ে সবচেয়ে ইজিয়েস্ট ওয়েতে তোমাদেরকে বলার ট্রাই করছি। এর চেয়ে ইজিয়েস্ট ওয়ে মনে হয় আমার পক্ষে পসিবল না দেওয়া। আচ্ছা, আমি যে ভিডিওগুলো দেখছি ওই ভিডিওগুলো আমি তোমার সাথে শেয়ার করে দিব। হ্যাঁ, ওখানে আরো সুন্দর করে একদম ক্যালকুলেশন দিয়ে দিয়ে বুঝাইছে। ম্যাম এখানে আপনি বলছেন যে ওয়েটেড ভ্যালু জেনারেট করে, হুম। আসলে ওই ভ্যালুটা কিভাবে ক্যালকুলেশন করে জেনারেট করে? আচ্ছা, এই যে কিভাবে ক্যালকুলেশন করে, তুমি দেখবা সব জায়গায় বলে কি ডিপ লার্নিং গুলো হচ্ছে ব্ল্যাক বক্সের মতো। এটা তুমি আসলে কোনো, এটা কোনো ফিক্সড ইয়া নাই। তুমি যে অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করবা, কিছু অ্যাক্টিভেশন ফাংশন আছে, যেমন রেলু আছে, সিগময়েড আছে, এই ফাংশনগুলো একটু দেখো। এটা আসলে ডিপেন্ড করবে তুমি কোন অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করতেছো। ওই অ্যাক্টিভেশন ফাংশনের যে ইকুয়েশনটা থাকবে, ওই ইকুয়েশনটার উপর বেস করে লস ক্যালকুলেট করে করে এই ওয়েট গুলো জেনারেট হবে। এটা আসলে কিভাবে জেনারেট করে, এটা অ্যাকচুয়ালি ডেটার উপর ডিপেন্ড করতেছে, এবং এটা আসলে বাইরে থেকে ভিজুয়ালাইজ করা যায় না। কারণ আমাদের এখন এক্সিস্টিং যে নিউরাল নেটওয়ার্ক গুলো আছে, এটা আসলে হাজার হাজার প্যারামিটার থাকে। এত প্যারামিটার, মেশিন লার্নিং এর একটা প্রবলেম কি জানো, তুমি রিয়েল লাইফে অ্যাকচুয়ালি কত ডাইমেনশন ভিজুয়ালাইজ করতে পারো? ঠিক। 3D, খুব বেশি হলে 4D, এর বেশি কিন্তু আমাদের ভিজুয়ালাইজ করা পসিবল না। কিন্তু তুমি যখন মেশিন লার্নিং ডিপ লার্নিং নিয়ে কাজ করবা, 100D ডাইমেনশনও আছে, বুঝছো? সো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি ফিক্স না, যদিও এখন রিসেন্টলি অনেক অ্যালগোরিদম আছে এই যে এক্সপ্লেনেবিলিটি বা ইন্টারপ্রেটেবিলিটি ইউজ করে ওই পার্টিকুলার ডেটা সেটের মধ্যে ওয়েট গুলা কিভাবে জেনারেট হয়েছে বা ফিচার গুলো আসলে কিভাবে কন্ট্রিবিউট করছে, এই জিনিসগুলোকে এক্সপ্লেইন করা যায়। কিন্তু এই এক্সপ্লেনেবিলিটি কনসেপ্ট বাদ দিয়ে তুমি আসলে এটা ফিক্স ভাবে বলতে পারবে না যে এই ওয়েট গুলো কিভাবে জেনারেট হচ্ছে। এটা একদম পুরাটাই ভেতরের ক্যালকুলেশনের ব্যাপার। যাই হোক, তাহলে আমরা ডিপ লার্নিং এর কনসেপ্ট সবাই বুঝতে পারছি। জি, হালকা বুঝা গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাদের আর কিছু ভিডিও টিডিও দিয়ে দিব না, তাহলে তোমরা আই থিঙ্ক আরো বুঝতে পারবা। ওকে, সো লেটস মুভ টু দ্য নেক্সট টপিক, রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা হচ্ছে, এক মিনিট দাঁড়াও। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের মেইন কাজটা কি, এটা হচ্ছে সিকোয়েন্সিয়াল ডেটার জন্য কাজ করে। যেমন যে ডেটাগুলোর মধ্যে সিকোয়েন্স থাকে, সে ডেটাগুলোকে একটু ডিফারেন্ট ভাবে হ্যান্ডেল করা লাগে। যেমন একটু আগে তুমি যে পিক্সেল ভ্যালু নিয়ে কাজ করতেছিলা, হ্যাঁ, তো পিক্সেল ভ্যালু গুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড না। তুমি ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পিক্সেলকে আলাদা আলাদা নিউরনে পাঠিয়ে দিচ্ছ, দেন ওই নিউরনের মধ্যে থেকে তোমার হচ্ছে ওটার উপর ক্যালকুলেশন হয়ে হয়ে সামনের দিকে আগায়, তারপর তোমাকে একটা প্রবাবিলিটি দিতেছে ফাইনালি। কিন্তু তুমি যখন টেক্সট এটা নিয়ে কাজ করবা বা টাইম সিরিজ ডেটা নিয়ে কাজ করবা, তখন কিন্তু সিকোয়েন্স ম্যাটার করে। টাইম সিরিজ ডেটাটা কি, তোমার আসলে একটা
নির্দিষ্ট ভ্যারিয়েবলের একটা টাইম ইন্টারভাল পরে পরে টাইম যে ভ্যালুটা সেটাই তো আসলে টাইম সিরিজ ডেটা, তাই না? তার মানে কি এখানে আসলে সিকোয়েন্সটা অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি আজকের ইনফরমেশনটাকে নিউরাল নেটওয়ার্কে পাঠাও, তোমার কিন্তু প্রিভিয়াস ডের যে ইনফরমেশনটা ছিল ওইটাকে তুমি ইন্ডিভিজুয়ালি প্রসেস করতে পারবে না, তোমাকে ওটাকে একসাথেই প্রসেস করা লাগবে। আর বেসিক্যালি এই ডেটাগুলো, এই মডেলগুলো আসলে টেক্সটের জন্য বানানো হয়েছে, বাট টাইম সিরিজ এগুলো অনেক বেশি ইউজ হয়। সো টেক্সট ডেটার ক্ষেত্রেও সিমিলার। যেমন আমি যদি আই ইট রাইস এর কথা বলি, তোমার আসলে পুরা ইয়ার মধ্যে এটা মেনটেন করা লাগবে যে আই এর পরে ইট আসে, তারপরে রাইস আসছে। এখন আমি যদি বলে দেই যে ইট রাইস আই, এটা কিন্তু কোনো সেন্টেন্স হয় না, বা এখান থেকে কোনো ভালো প্রেডিকশন আসবে না। তোমাকে সিকোয়েন্সটাকে মেনটেন করা লাগবে। তো এই জন্যই এই রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা আনা লাগছে। রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের কনসেপ্টটা কি? তোমার কাছে যে হিডেন লেয়ার গুলো আছে, ঠিক আছে, বা তোমার কাছে যে ইনপুট লেয়ার গুলো আছে, সাপোজ এক্স টি মাইনাস ওয়ান আমার একটা ইনপুট, তারপরে আসতেছে হচ্ছে এক্স টি, আর তারপর আসতেছে হচ্ছে এক্স টি প্লাস ওয়ান। তার মানে কি এখানে একটা সিকোয়েন্স আছে, তাই না? এটা হচ্ছে টি টাইমের, এটা টি থেকে এক টাইমের, আর একদিন আগের, বা এটা মনে করো টি থেকে একদিন পরে। তার মানে এখানে একটা সিকোয়েন্স আছে। এখন এইটাকে আমি পাস করলাম হচ্ছে একটা হিডেন লেয়ারে, এইচ টি মাইনাস ওয়ান, এটাকে পাস করে দিলাম হচ্ছে এইচ টি, আচ্ছা এই এইচ তে, আর এটাকে পাস করে দিলাম হচ্ছে এইচ টি প্লাস ওয়ানে, ঠিক আছে, টি প্লাস ওয়ান। আচ্ছা, তারপরে কি হবে? সিমিলারলি এখান থেকে হচ্ছে তোমার আউটপুট জেনারেট হবে, নেক্সট লেয়ারে যাবে, তারপরে এটা হচ্ছে নেক্সট লেয়ারে যাবে, এটা নেক্সট লেয়ারে যাবে, ফাইনালি কি হবে? ফাইনালি তোমার হচ্ছে একটা আউটপুট জেনারেট হবে। হ্যাঁ, কিন্তু রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের মধ্যে কি হবে? এই যে এইখানের যে হিডেন স্টেটের যে আউটপুটটা, এই হিডেন স্টেটের আউটপুটটা নেক্সট লেয়ারে পাঠানোর পাশাপাশি কি করবে? আমাকে পরের লেয়ারটাতে পাঠিয়ে দিবে। টি মাইনাস ওয়ান এর যে আউটকামটা সেটা হচ্ছে টি এইচ টি তে পাঠিয়ে দিবে, আর এইচ টির পরের যে আউটকামটা, সেই আউটকামটা কি করবে? এইচ টি প্লাস ওয়ানে পাঠিয়ে দিবে, ঠিক আছে? সো এভাবে যদি তোমার হচ্ছে টাইম সিরিজের, মনে করো যদি তোমার টাইম সিরিজ বা টেক্সট দিয়ে ফার্স্টে বলি, কারণ এটা তো টেক্সটের জন্য করা মডেল। সাপোজ তোমার যদি হচ্ছে 100টা টোকেন থাকে টেক্সটে, তাহলে কি হবে? সেই 100টা টোকেনের আসলে প্রত্যেকটা টোকেন প্রসেস করার পর পর ওই হিডেন স্টেটের যে ওয়েটটা থাকবে বা ভ্যালুটা থাকবে, ওটা কি করবে? পরের হিডেন স্টেটে পাঠিয়ে দিবে। আর এই হিডেন স্টেটটা কি করবে? এই হিডেন স্টেটটা এই এক্সটি এর ভ্যালুটাকে নিবে, ওর ভ্যালুটাকে নিবে, নিয়ে তারপরে ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করে কি করবে? ও আবার নেক্সটটাতে পাঠিয়ে দিবে, ঠিক আছে? নেক্সটটাতে পাঠিয়ে দিলে কি হবে? ও আগের হিডেন স্টেটের ভ্যালুটাকে নিবে, এই এক্স এর ভ্যালুটাকে নিবে, দুইটাকে একসাথে প্রসেস করে দেন হচ্ছে এটাকে জেনারেট করবে। হ্যাঁ, সিমিলারলি এখানেও সেম কাহিনীটা হবে। এইভাবে করে করে কি হবে? আরএনএন কাজ করে। যার কারণে কি হয় দেখো, আমার যদি এই জায়গায় আই ইট থাকে, তাইলে ইট যখন প্রসেস হবে তখন অবশ্যই কি আই এর ইনফরমেশন নিয়ে প্রসেস হবে, তাই না? তার মানে কি এখানে এই যে এই হিডেন লেয়ারটার মধ্যে আই এর ভ্যালুটাও আছে, ইটের ভ্যালুটাও আছে। আবার তুমি যখন এই হিডেন লেয়ারের কথা চিন্তা করবা রাইসের জন্য, তখন এই হিডেন লেয়ারে কি হবে? একই সাথে রাইসের ভ্যালু যেমন থাকবে, ই আই এবং ইটের ভ্যালুটাও আসবে। তাহলে দেখো প্রিভিয়াস যে সিকোয়েন্স আছে, সেই সিকোয়েন্সটাকে মেনটেন করে করে ওয়েট গুলাকে ক্যালকুলেট করা হচ্ছে, তাই না? তার মানে কি এখানে সিকোয়েন্সটা প্রিজার্ভ হচ্ছে। আমরা কি আরএনএর আর্কিটেকচারটা বুঝতে পারছি? জি ম্যাম। আচ্ছা, এভাবে তাহলে হচ্ছে আমাদের রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক কাজ করে। কিন্তু আরএনএন এর একটা প্রবলেম আছে। তোমরা কি বলতে পারো যে এখানে একটা কি প্রবলেম হতে পারে? একটু চিন্তা করো তো, 5 মিনিট চিন্তা করো যে আরএনএন আসলে কি প্রবলেম হতে পারে। ম্যাম এরকম যে মানে কি আমাদের আগের ভ্যালুটা জানা লাগতেছে মানে পরের ভ্যালু জানানোর জন্য, জানার জন্য, এটা লাইক কি প্রবলেম? আমার তো আলটিমেটলি নিউরাল নেটওয়ার্কে সবগুলা ভ্যালুই দেওয়া লাগতেছে, আর আমি তো আগের ভ্যালুটার সাথে পরের ভ্যালুটা কানেকশন তৈরি করার জন্য আরএনএন ইউজ করতেছি।
অনেক লং 5 মিনিট। থাকলে পরের গুলা দিতে পারেন, আগের গুলো ভুলে যায়। আরেকবার বলো। আগের গুলো ভুলে যায়, মানে ডাটা ইয়া হয়ে যায়, মেমোরি লস করে। হ্যাঁ, মানে পুরোপুরি জিনিসগুলো হয় নাই, মানে টার্মটা হয় নাই, বাট কনসেপ্টটা ঠিক আছে। আরএনএন এর একটা অন্যরকম প্রবলেম, মানে একটা কমন প্রবলেম হচ্ছে গ্রেডিয়েন্ট ভ্যানিশিং অথবা গ্রেডিয়েন্ট এক্সপ্লোডিং প্রবলেম। এই যে তুমি প্রত্যেকটা লেয়ারে লেয়ারে ক্যালকুলেশন করতেছো, এখানে কি হচ্ছে, আলটিমেটলি গুণ হইতেছে না? আচ্ছা, তো এটার একটা প্রবলেম যেটা, সেটা হচ্ছে যে তুমি যখন সাপোজ তোমার কাছে 100টা ভ্যালু আছে, 100টা, 100 হচ্ছে তোমার টেক্সটের লেন্থ, বা তুমি 100 দিনের ডেটা প্রসেস করতেছো। এখন 100 নাম্বার দিনের যেই হিডেন লেয়ারটা আছে, সেখানে আসলে প্রথম দিনের কতটুকু ভ্যালু থাকবে বা কতটুকু কন্ট্রিবিউশন আসবে, গ্রেডিয়েন্ট গুলা গুণ হইতে থাকে, গুণ হইতে থাকে। এখন একটা প্রবলেম হতে পারে, যেটা যেটা হচ্ছে গুণ হইতে হইতে খুব ছোট কোনো একটা জায়গায় খুব ছোট একটা ওয়েট দিয়ে গুণ হলো একদম জিরোর কাছাকাছি, তাহলে তোমার কি হবে, তোমার গ্রেডিয়েন্টটা একেবারে ভ্যানিশ হয়ে যাবে না? বাকি যে ইনফরমেশন গুলো আছে, ওই ইনফরমেশন গুলোর ভ্যালুটা অনেক কমে যাবে না? হ্যাঁ। আরেকটা যেটা হইতে পারে, হঠাৎ করে অনেক বড় একটা ওয়েট চলে আসলো, ওই বড় একটা ওয়েট চলে আসে কি হবে, গ্রেডিয়েন্টটাকে অনেক বেশি বাড়ায় দিবে, গ্রেডিয়েন্টটাকে এক্সপ্লোড করে দিবে। হ্যাঁ, ওটাকে কি বলতেছে, গ্রেডিয়েন্ট এক্সপ্লোডিং প্রবলেম। তার মানে কি, আসলে আমি যে এই যে 100টা টোকেনের ইনফরমেশন নিতেছি, 100টা টোকেনের ইনফরমেশন নিয়ে সেটাকে আসলে গুণ করে 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 আগাচ্ছি, এটা খুব বেশি একটা ফিজিবল কিছু না। হ্যাঁ, কারণ এখানে আসলে 100টা টোকেন আমার দরকার নাই, এখানে আমার কিছু পার্টিকুলার টোকেন নিয়ে কাজ করলেই আমার হয়ে যাচ্ছে। সো ওই জায়গা থেকেই আর্ন এর লিমিটেশনস আছে, এবং আর্ন খুব বেশি একটা ভালো পারফর্ম করতে পারে না। এবং ওইখানে কিসের কনসেপ্ট আসছে, এলএসটিএম এর কনসেপ্ট আসছে। এখন এলএসটিএম কে আমি আজকে এক্সপ্লেন করব নাকি নেক্সট ক্লাসে করব? নেক্সট ক্লাসে। আচ্ছা, নেক্সট ক্লাসে এলএসটিএম এক্সপ্লেন করব এবং এলএসটিএম এর কোড দেখাবো। এলএসটিএম এর কোডটা কি দিয়ে দিব আজকে? কোডটা দিয়ে দেই, একটু নিজেরা দেখে আসো, নাহলে আমি তো জি আছি ম্যাম। ক্লাসরুমে দিয়ে দিব এলএসটিএম এর কোডটা, ঠিক আছে? ওই আগের দিনে যে ডেটাটা নিয়ে কাজ করছিলাম, ওই ডেটাটার উপরে হচ্ছে এলএসটিএম ইয়া করছি, এলএসটিএম অ্যাপ্লাই করছি। আর আমি তোমাদের কিছু ভিডিও দিই, হ্যাঁ, এই ভিডিওগুলো হচ্ছে একটু দেখবা, এগুলোর মধ্যে ডিপ লার্নিংটাকে অনেক সহজ করে এক্সপ্লেন করার চেষ্টা করা হয়েছে। সব লাইব্রেরি দিয়ে করা। হ্যাঁ, ক্লাসরুমে দিয়ে দিব না? হ্যাঁ, আচ্ছা, মঙ্গলবার দিন তোমরা ফ্রি থাকো কখন কখন? মঙ্গলবার দিন কি তোমাদের রাজীব স্যার ক্লাস নেয়, ল্যাব নিবে? জি ম্যাম। ম্যাম, মঙ্গলবার দিন আমাদের 12টা পর্যন্ত ল্যাব থাকে, তারপর হুম। ফ্রি। আচ্ছা, গত মঙ্গলবার মনে হয় রাজীব স্যার ল্যাব, রাজীব স্যার কি তোমাদের, রাজীব স্যার ল্যাবের সিলেবাস শেষ নাকি স্যার উইকে ল্যাব নিবে? ম্যাম, এক্সাম নিবে। ও আচ্ছা, ঠিক আছে। তাহলে মঙ্গলবার দিন 12টার পরে তোমাদের কোনো ক্লাস নেই, তাই তো? জি ম্যাম। আচ্ছা, তাহলে মঙ্গলবার দিন হচ্ছে 12টার পরে আমরা ওই যে আমাদের ডিপার্টমেন্টের বিল্ডিং এ ক্লাস করবো, ঠিক আছে? ওকে ম্যাম। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনফিউশন আছে থাকলে বলো, আমি আবার এক্সপ্লেন করে দিব। আমি ভাবছিলাম তোমরা অনেক কোয়েশ্চেন করবা, এই জন্য কন্টেন্ট খুব ইজি আর ছোট রাখছি, আমি দেখি তোমরা সব বুঝে গেছো। আমার খুবই ভালো লাগতেছে ব্যাপারটা, কিন্তু আসলে কি তোমরা বুঝছো? ম্যাম কোথা থেকে কোয়েশ্চেন করবো সেটাই বুঝতেছি না। সবারই কি সেম অবস্থা? দেখো ভিডিওটা আরেকবার দেখো, রেকর্ডিং তো আছেই। কোনো জি কোয়েশ্চেন? ম্যাম, ট্রাই আবার নিজে নিজে বোঝার ট্রাই করি, তারপরে দেখি না পারলে তো আপনি আছেন। হ্যাঁ, আমি তো নেক্সট ক্লাসে আসি ইনশাল্লাহ, নেক্সট ক্লাসে তোমাদের আজকের ক্লাসের সব কোয়েশ্চেনের অ্যান্সার দিব এবং আমরা এলএসটিএম করবো, ঠিক আছে? আর ইন দা মিন টাইম আমি তোমাদের কিছু ভিডিও দিতেছি, যেখানে ডিপ লার্নিং কে আমার মনে হয়েছে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? ভিডিওগুলো আমি ক্লাসরুমে শেয়ার করে দিব, না রাকিবকে দিয়ে রাখতেছি। আমি ডিপ লার্নিং একটা স্লাইড পাইছি, কিন্তু ওই স্লাইডটা, মানে একটা স্লাইড আছে আমার, 4th ইয়ারের একটা স্লাইড আছে, কিন্তু ওই স্লাইড গুলো তোমাদেরকে পড়ালে তোমরা কিছুই বুঝতে না।
ওকে, তাহলে কারো কোনো কোয়েশ্চেন না থাকলে ক্লাস আমি শেষ করি। ম্যাম আমার একটা কোশ্চেন বলো ছিল। বলো। অ্যারিমার যে রিপোর্টটা আছে ওখানে কি শুধু অ্যারিমা পারফর্ম করব নাকি তার আগে হচ্ছে আমাদের স্টেশনারি কি না এটা হচ্ছে দেখানো লাগবে? না, অ্যানিমাতে আলাদা করে স্টেশনারি দেখানো লাগে না। অ্যানিমাতে ওই যে তোমার ইন্টিগ্রেটেড ইয়াটা থাকার জন্য অটোমেটিক্যালি ওরা ওটা পারফর্ম করে নেয়। কিন্তু ম্যাম হচ্ছে অনেক যে নয়েজি ডাটা আসতেছে, গ্রাফটা অনেক মানে বোঝা যাচ্ছে না স্পষ্ট হবে। তাইলে করে দেখতে পারো, কারণ অনেক সময় তো আসলে মডেল গুলা অ্যানিমা অতটা ইয়া মডেল না, বাট ওইটা এলএসটিএম এ পারফর্ম করলে দেখবা যে অনেক ভালোই আসে। আমি যে কারেন্ট কোড দিয়ে দিচ্ছি, স্টেশনারি পারফর্ম করে দেখতে পারো কেমন আসে গ্রাফ। আর ওকে, গ্রাফ যেটা আসে ওইটাই দিয়ে দিবা, সমস্যা নেই। প্রেডিকশন খুব ঠিক বেশি আছে। ভালো হওয়ার দরকার নেই। রিপোর্ট সাবমিটেড লাস্ট ডেট কবে? লাস্ট ডেট দেই নাই, ক্লাসরুমে ইয়া বানাই নাই, বানাই দিচ্ছি এখনই, দাঁড়াও। কবে দিব বলো? ম্যাম সানডে ছিল লাস্ট ডেট। ক্লাসরুমে অ্যাসাইনমেন্ট তো ক্রিয়েট করি নাই। না, অ্যাসাইনমেন্ট ক্রিয়েট না করা হয় নাই ম্যাম। না। তাহলে সানডে ধরে করে দিচ্ছি একটা, হ্যাঁ। নেক্সট উইকের সানডে ম্যাম, এই সানডে না। না না, নেক্সট উইকের সানডে আগে তো তোমার ল্যাব ফাইনালি হয়ে যাবে। তার মধ্যে আবার এই যে এনএসটিএম এর রিপোর্ট দেওয়া লাগবে না। আচ্ছা, আমি তোমাদের জন্য টুইসডে পর্যন্ত টাইম দিয়ে দিচ্ছি। টুইসডে হচ্ছে সানডে, মানডে, টুইসডে 17 তারিখ। উম, আর টাইম দিচ্ছি 11টা। ঠিক আছে, টুইসডে পর্যন্ত টাইম দিয়ে দিলাম, ঠিক আছে, সাবমিট করে দিও। আর হচ্ছে আর এন এরিয়াটা দিব, তাই তো? এটা ম্যাম জুপিটার নোটবুক দিয়ে দিব। এলএসটিএম টাইম সিরিজ, আচ্ছা আমি দিয়ে দিচ্ছি ওটা, একটু মডিফিকেশন করে দিয়ে দিচ্ছি।